সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হিসাব। তোমরা জানো এটা খুব সহজ একটা এবং এটাই খুব গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাকাউন্টিং এর যতগুলো তুমি এরপর থেকে পড়াশোনা করবে সবগুলোর জন্য কিন্তু হিসাবটা কিন্তু বেসিক হিসেবে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি এটা হচ্ছে আধুনিক হিসাব। কোন হিসাব? আধুনিক হিসাবে হিসাব হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। সম্পদ, দায়, আয়, ব্যয়, আরেকটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এই ধরনের 5 ধরনের হিসাব আছে কি আধুনিক হিসাবে অথবা আধুনিক হিসাব বিজ্ঞানে। এখন কথা হচ্ছে দেখো, আমরা সম্পত্তি বুঝি হচ্ছে এই যে নগদ তহবিল, তারপর হচ্ছে একটা স্থায়ী সম্পদ, ধরো আমি যন্ত্রপাতি দিলাম, এগুলো আমরা জানি, ঠিক আছে? ওকে, তাহলে দায়ের মধ্যে আমরা কাকে জানি? দায়ের মধ্যে হচ্ছে প্রদেয় হিসাব। কোন হিসাব? প্রদেয়। একটা হচ্ছে প্রদেয় যেটা আমরা পাওনাদার বলি। তারপর এখানে হতে পারে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। এরপর হচ্ছে তুমি দেখো গুলা, আমরা জানি আইকন গুলা, আয় বাড়লে ক্রেডিট হয়, আয় কমলে ডেবিট হয়। এখন দেখো আইকন গুলা, আয় হচ্ছে আমাদের বেতন যদি প্রাপ্তি হয়, বেতন যদি কি হয়? প্রাপ্তি হয়। তারপর হচ্ছে সুদ প্রাপ্তি। তোমরা অনেকে হয়তো বলতে পারো বেতন তো ব্যয় হয়, বেতন তুমি দিলে ব্যয়, কিন্তু তুমি পাইলে তোমার জন্য সেটা আয়। সো প্রত্যেকটার বিপরীত কিন্তু আছে। ব্যয়ের মধ্যে আমরা বলতে পারি, ধরো এই যে বেতন পরিশোধ। এখন আমি এটাকে সেম এক্সাম্পল তোমাকে ইউজ করলাম, ঠিক আছে? সেম এক্সাম্পল হিসেবে বেতন পরিশোধ দিলাম, ধরো এটা একটা ব্যয়। মালিকানা সত্ত্বের মধ্যে এই ধরো মূলধন আছে, মূলধন মূলধন আছে। তারপর হচ্ছে তোমার কি হিসেবে সাধারণ সঞ্চিতি। আমি আপাতত এই দুইটা এক্সাম্পল লিখলাম, তোমার বইয়ে কিন্তু অনেক এক্সাম্পল আছে। এখন দেখো এগুলো মূলত কেন বলতে চাচ্ছি, তোমরা জানো সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট হয়। আয় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট হয়। আয় হচ্ছে ব্যয় বাড়লে ডেবিট, কমলে কি হয়? ক্রেডিট হয়। আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট হয়। এখন দেখো তোমরা একটা বিষয় খেয়াল করবা, আমি কিন্তু বেতন প্রাপ্তি পরিশোধ দিবা লিখছি। এখন খেয়াল করবা হচ্ছে প্রাপ্তি শব্দটা, এই যে প্রাপ্তি, যদি প্রাপ্তি শব্দটা দেখো, প্রাপ্তি মানে আয়, প্রাপ্তি মানে কি? আয়। এটা তোমাকে মাস্ট তোমাকে মনে রাখতে হবে, প্রাপ্তি মানে আয়, প্রাপ্তি মানে কি? আয়। সেম ভাবে আরেকটা শব্দ আছে প্রাপ্য। কি? প্রাপ্য। প্রাপ্য মানে হচ্ছে সম্পদ। এই বিষয়গুলো কিন্তু তোমাকে খুঁটিনাটি অনেক বিষয়, মানে শর্টকাট এক প্রকার বলতে পারো, এগুলো তোমাকে সাহায্য করবে। তুমি কোন হিসাব দেখার বিষয় না, বেতন, সুদ, যেটা ইচ্ছা থাকতে পারে, শুধু খেয়াল করবা ওর আগে কোন শব্দটা আছে। প্রাপ্তি আগে অথবা পরে যদি প্রাপ্তি থাকে তাহলে মনে করবো এটা আয়কে মিন করতেছে। কাকে? প্রাপ্তি বললে আয়কে মিন করতেছে, কিন্তু প্রাপ্য বললে তুমি দেখবে এটা সম্পদকে মিন করতেছে। সেম ভাবে যদি প্রদেয় বলে, কি বলে স্যার? প্রদেয় বলে। এই দেখো প্রদেয়, দেয়, এখানে দেয় শব্দ আছে, তার মানে এটা দায়কে মিন করতেছে। কাকে? দায়কে মিন করতেছে। তাহলে আমি এখানে একটা বক্স করি, তাহলে এটা দায়কে মিন করতেছে। সো এরপর যদি এখানে প্রধান দেখো, প্রধান, প্রধান হলে এটা ব্যয়কে মিন করতেছে। তাহলে আমি নিজের মতো করে এক্সাম্পল বানাতে হবে। বইয়ে যা এক্সাম্পল আছে সারা জীবন এগুলা পরে পরে বোরিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? নিজের মতো করে আমি এক্সাম্পল বানাতে পারতেছি। যেমন আমি বেতনের সাথে প্রধান লাগাই দিলাম, ব্যয়, কিন্তু আমি যদি আবার সুদের সাথে প্রাপ্তি লাগাই দিই তাহলে সুদ আবার আমার জন্য আয় হচ্ছে। সেম ভাবে আমি যে কোনো শব্দের মানে যে কোনো একটা শব্দের পূর্বে প্রাপ্য, প্রদেয়, প্রাপ্তি, প্রদান এগুলা দেখেই বুঝে যেতে পারবো কি ওইটা আয় হিসাব না ব্যয় হিসাব, বা সম্পদ নাকি দায় হিসাব আমি বুঝতে পারবো। এটা হচ্ছে তোমার প্রাপ্তি বনাম প্রাপ্য, আর এটা হচ্ছে প্রদেয় বনাম প্রদান। এইগুলোর মধ্যে ছোটখাটো একটা পার্থক্য, এটা কিন্তু তোমাকে সবসময় কি মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো তোমরা জানো এগুলা এগুলা বই থেকে আরো পড়ে নিবা, বাকি হিসাবগুলো আরো ক্লাসে আলোচনা হবে বিস্তারিত। কিন্তু তোমরা এগুলা পড়ো না। কোনগুলা পড়ো না? বিপরীত পড়ো না। তুমি জানো প্রত্যেকটা ক্রিয়ার একটি কি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। আমি যদিও সায়েন্সের স্টুডেন্ট না, এটা হচ্ছে নিউটনের কয় নম্বর সূত্র? এটা হচ্ছে নিউটনের 3 নম্বর সূত্রের মধ্যে পড়ে যে কি প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া বল আছে। সেম ভাবে আমাদের হিসাবের একটা কি আছে স্যার? বিপরীত হিসাব আছে। এই যেমন ধরো সম্পদের বিপরীত সম্পদ আছে, দায়ের বিপরীত আছে, আয়েরও বিপরীত আছে, ব্যয়েরও আছে, মালিকানা সত্ত্বের বিপরীত আছে। এখন কথা হচ্ছে বিপরীত গুলো আমরা তেমন একটা এগুলোকে গুরুত্ব দিই না, বা এগুলোর আমরা কি দিই না, ইগনোর করি। যেমন ধরো বিপরীত সম্পদ কোনগুলো জানো? যদি বলি তোমাকে এই হচ্ছে তোমার পুঞ্জীভূত অবচয়। তোমরা হয়তো শব্দটা নতুন শুনছো বা অনেকে শুনে থাকছো, পুঞ্জীভূত অবচয়। তুমি জানো পুঞ্জীভূত অবচয় হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে যে যন্ত্রপাতি লিখছি, যন্ত্রপাতি হচ্ছে বিপরীত, উল্টা, ঠিক আছে? কারণ বিপরীত সম্পদগুলা বা বিপরীত হিসাবগুলোর কারণে আমাদের যে সাধারণ হিসাব যেগুলো আছে এগুলোর মূল্য হ্রাস পায়। আবার বলতেছি, বিপরীত হিসাব কোন হিসাব? যে হিসাবগুলোর কারণে আমাদের যে সাধারণ হিসাব আছে এগুলোর মূল্যটা কি হয়? হ্রাস পেয়ে যাবে, কমে যায়। এই জন্য এগুলাকে বিপরীত বলছে, অর্থাৎ নেগেটিভ ইফেক্ট করে। এখন দেখো বিপরীত সম্পদে পুঞ্জীভূত অবচয় একটা আছে। তারপর তুমি ধরো বিপরীত দায় কোনগুলা, তুমি বিপরীত দায় চিনবা চিনবা না। আমি যদি বলি প্রদেয় বাট্টা সঞ্চিতি, প্রদেয় বাট্টা সঞ্চিতি,
দেখো প্রদেয় বার্তা সঞ্চিতি কিন্তু একটা বিপরীত দায়। কেন? কারণ দায় সবসময় ক্রেডিট হয় আমরা জানি, কিন্তু প্রদেয় বার্তা সঞ্চিতি এটা মানে পাওনাদারের উপর বার্তা সঞ্চিতি, তো এটা সবসময় ডেবিট হয়। সো সেই হিসেবে দায় যদি ডেবিট হয়ে যায়, এটা কিন্তু বিপরীত দায় হয়ে যায়। বুঝতে পারছো? সেম ভাবে সম্পদ তো ডেবিট হয়, কিন্তু এই পুঞ্জীভূত অবচয় বা আমি বলতে পারি তোমার দেনাদার বার্তা সঞ্চিতি, দেনাদার বার্তা সঞ্চিতি, অর্থাৎ এটা দেনাদারের উপর বার্তা সঞ্চিতি, এটা ক্রেডিট হয় কারণ এটা বিপরীত সম্পদ। যে সম্পদটা ডেবিট হয় বিপরীত সম্পদ ক্রেডিট হয়। দায় ক্রেডিট হয় কিন্তু বিপরীত দায় কি হয়? ডেবিট হয়। এখন আমি বিপরীত দায় বিপরীত ব্যয়গুলো আমি কেমনে চিনবো? তোমরা খুব নরমালি জানো যে ক্রয় হিসাব হচ্ছে একটা কি স্যার? ব্যয় হিসাব। ক্রয় হিসাব একটা ব্যয় হিসাব, কিন্তু দেখো ক্রয় ফেরত হচ্ছে তোমার কি? বিপরীত ব্যয়। আমরা জানি ক্রয় করলে ব্যয় হয় বা খরচ হয়ে যায়, কিন্তু ক্রয় ফেরত যদি উল্টা কি ফেরত দেওয়া হয়, সেটা কারণে ক্রয়ের মানটা কমে যায়। সেটা তুমি যখন ম্যাথমেটিক্যালি করবে তখন তুমি সেটা প্রমাণ পেয়ে যাবা। এবার আয় দেখো, আমরা নরমালি বিক্রয়কে কি বলি স্যার? বিক্রয়কে আয় বলি না, কিন্তু জানো তুমি এই যে বিক্রয় ফেরত, বিক্রয় যে ফেরত দিয়ে উল্টা আমার কাছে চলে আসে, আমি একটা পণ্য বিক্রি করছি সেটা আমার কাছে চলে আসে ব্যাগ, তার মানে এটা আমার কাছে ফেরত হচ্ছে, ওই বিক্রয়ের মূল্যটা কমে যাচ্ছে, বা আমি যে দানাদারকে যত টাকা পাইতাম সে টাকাটা আর পাচ্ছি না, বা তত টাকা কম পাচ্ছি। কেন? ওই যে ফেরতের কারণ। তার মানে এটা উল্টা দিক দিয়ে ইফেক্ট করতেছে, বিপরীত প্রতিক্রিয়া তোমাকে সৃষ্টি করতেছে। তো এরকম ভাবে তোমার বিপরীত ব্যয়টা বা বিপরীত আয়গুলো সৃষ্টি হয়, বিপরীত হিসাবগুলো। মালিকানা সত্ত্ব, আচ্ছা খুব গুরুত্বপূর্ণ। দেখো স্যার, বলতে পারো এটা ব্যয় হিসাব, উত্তোলনকে তোমরা কি বলতে পারো? ব্যয় হিসাব বলতে পারো, কিন্তু উত্তোলন আসলে ভুল। কারণ উত্তোলন ব্যয় না, উত্তোলন ডেবিট হয়, কিন্তু উত্তোলন ব্যয় হয় যে জন্য ডেবিট হয় না। এটা মূলত হচ্ছে তোমার বিপরীত মালিকানা সত্ত্বের জন্য এটা কি হয়? উত্তোলন ডেবিট হয়। কারণ আমরা জানি মালিকানা সত্ত্ব অলওয়েজ ক্রেডিট, আর বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব সবসময় ডেবিট হবে, এজন্য তোমার উত্তোলনটা কি হয় স্যার? উত্তোলন তোমার ডেবিট সাইডে হয়। বুঝতে পারছো? তাহলে আজকে থেকে বলবা না উত্তোলন ব্যয় হিসাব, এটা কখনো বলবা না। উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। আমি যে একটু ছোট করে এক্সাম্পল দিই, আমি যদি টাকা ইনভেস্ট করবেন মূলধন হিসেবে দিই, সেই টাকা যদি তুলে নিই মানে উত্তোলন করেনি, তাহলে যত টাকা ইনভেস্ট করছি বা যত টাকা মূলধন দিছি সেই টাকাটা কি থাকতেছে? অবশ্যই কমে যাচ্ছে না। তার মানে দেখা যাচ্ছে উত্তোলনের ফলে আমার টাকাটা কমে যাচ্ছে, ব্যবসা থেকে টাকাটা কমে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এটা কি? বিপরীত মালিকানা সত্ত্ব। সো উত্তোলনকে সবসময় কেয়ারফুল থাকবে। পরীক্ষা এখান থেকে আসবে উত্তোলন কোন ধরনের হিসাব, এটা হচ্ছে তোমার বিপরীত মালিকানা সত্ত্ব। বুলিও ব্যয় হিসাবে দাগাবা না। আর যদি মালিকানা সত্ত্ব অপশনে থাকে সেটা দাগাইতে পারবা, কিন্তু বুলিও ব্যয় হিসাবে দাগাবা না। এই হচ্ছে আমাদের আজকের টপিক। হিসাব ভালো লাগলে আমাদের পেজের সাথে থাকো নিয়মিত আপডেট পেতে।